Uh, ওকে, উই আর লাইভ। চলছে পেনিয়া মাদ্রিস্তা বাংলাদেশের রেগুলার পডকাস্ট 9248। আজকে আমরা 6th এপিসোড। আমরা জানি যে অলরেডি রিয়াল মাদ্রিদ 5টা ম্যাচ খেলে ফেলেছে, 5টাই তো, রাইট? সো আজকে হচ্ছে আমাদের 6th ম্যাচ। সো আমাদের এপিসোড নাম্বার 6। এর মধ্যে বার্সেলোনা 6টা ম্যাচ খেলে ফেলেছে। লিগ টেবিলে অনেক কিছু হয়ে গিয়েছে। বর্তমানে আমরা টপে রয়েছি, ইভেন একটা ম্যাচ কম খেলে। সো আমরা কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছি। সবকিছু মিলে আজকে কথা হবে, আজকের ম্যাচ নিয়ে, গত ম্যাচ নিয়ে, কিংবা বার্সেলোনা আর অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ নিয়ে। সো আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে মাদ্রিদিস্তা বাংলাদেশ কিংবা পেনিয়া মাদ্রিদিস্তার 3জন সদস্য। আবরার উলসি, যাকে অনেকে গ্যারেট হক নামে চিনে। আমাদের সাথে উপস্থিত আছে আহমেদ আব্দুল্লাহ রিফাত এবং সাকিব। আচ্ছা, ওয়েলকাম টু দ্য শো। আই হোপ আমাদের একটু লেট হয়েছে, কিন্তু আমাদের যেহেতু লেট হলো, আমাদের প্রোগ্রামটা খুব ভালো হবে। আমরা খুব ভালো একটা ডিসকাশন করতে পারবো আজকে। আচ্ছা, আমি একটু ফার্স্ট টেবিল নিয়ে যদি একটু কথা বলি। আমি যেটা বলছিলাম যে বার্সেলোনা অলরেডি আমাদের থেকে একটা ম্যাচ বেশি খেলে ফেলছে। স্টিল আমরা লিগের টপে রয়েছি, আই গেস 1 পয়েন্টের 2, মনে হচ্ছে না যে 1 পয়েন্টের আমরা 1 পয়েন্টে এগিয়ে আছি। সো কালকে আমার মনে আছে যে লাস্ট যখন বার্সেলোনার অ্যাটলেটিকো খেলা হচ্ছিল, যে ওইখানে যারা অ্যানালিস্ট ছিল তারা বলছিল দ্য লিগ ইজ অলমোস্ট ওভার, মানে এটা রিয়াল মাদ্রিদ চলে আসছে। ইজি, মানে আসলে কি রিয়াল মাদ্রিদের জন্য অনেক বেশি ইজি? মানে রিফাত, কি মনে হচ্ছে ওভারঅল? অলমোস্ট, বাট নট ওভার ইয়েট। আমার মনে হয় নেক্সট দুটা ম্যাচ যেতে আসলে ডিসাইড হয়ে যাবে যে লিগের কি হচ্ছে, বিকজ নেক্সট ম্যাচে আমাদের খেলা আছে বিলবাও এর সাথে, আর বার্সেলোনার একটা টাফ ম্যাচ বলতে হচ্ছে ভিয়ারিয়াল এর সাথে নেক্সট ম্যাচ। সো আই গেস এই দুটো ম্যাচ অনেকটাই ডিসাইডেড হয়ে যাবে। এন্ড দ্য নেক্সট ম্যাচ উই থিঙ্ক আই গেস আলাভেসের সাথে আমাদের সেকেন্ড নেক্সট ম্যাচ, সম্ভবত এসপানিওলের সাথে হচ্ছে বার্সেলোনা। So Espanyol, first of all, Villarreal definitely a tough opponent, and the Espanyol, Catalan derby always does matter. So I think এই দুটো ম্যাচে অ্যাকচুয়ালি ডিসাইড হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে। And আমাদের এরপরে টাফ ম্যাচ বলতে গেলে 37th ম্যাচ যেটা আই গেস ভিয়ারিয়াল এর সাথে। এখনো লিগ টেবিলের 5th পজিশনের ভিয়ারিয়াল। সো আমার মনে হয় না অত দূর পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি আমরা নেক্সট দুটো, মানে দ্যাট মিনস আজকের ম্যাচ, নেক্সট দুটো রাউন্ডে যদি আমরা ঠিকঠাক মতো পয়েন্ট ক্যারি করে নিতে পারি। ওকে, আচ্ছা আবরার, তোমার কাছে একটু জানতে চাই যে লিগ যখন আবার রিস্টার্ট হলো আফটার প্যান্ডেমিক, তো এখনো চলছে, আফটার লকডাউন। সো বার্সেলোনা কিন্তু এগিয়ে ছিল আমাদের থেকে, কিন্তু মানে এরপর যেটা হয়েছে, বার্সেলোনা আবার আমাদের থেকে পিছিয়ে গেল। তারা 3টা ম্যাচ ড্র করেছে, আমরা হচ্ছে সবগুলো ম্যাচ জিতেছি। আবার আরেকটা জিনিস আমাদের এখানে লক্ষ্য করতে হবে, মানে রিয়েল বার্সা বাদে বাকি যে ইম্পর্টেন্ট ফিক্সচার গুলো থাকে, যেমন সেভিয়া কিংবা সোসিয়াদাদ কিংবা হচ্ছে অ্যাটলেটিকো, এগুলো কিন্তু রিয়াল মাদ্রিদ খুব নাইসলি এবার পুল অফ করতে পেরেছে, যেটা বার্সা পারে না। তো এই জায়গাতে আসলে জিদানের স্ট্রেংথটা কি ছিল, কিংবা কেন বার্সা থেকে আমরা এই জায়গাতে থেকে বেটার ছিলাম? এই জায়গায় জিদানের মেইন স্ট্রেংথ হচ্ছে, অ্যাপার্ট ফ্রম ম্যান ম্যানেজমেন্ট অফকোর্স, লাইক রোনালদোর যে গোল ট্যালি, হ্যাঁ সেটা তো এখন আর নাই। তো রোনালদোর গোল ট্যালির বদলে সে হচ্ছে মেন্ডি এন্ড ভালভার্দে, এই দুইজনের প্রপার ইউজ করা। তো লাইক দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। Like since the Club Brugge game, like we really improved our defense. So and of course Courtois' form. So এটা আরেকটা কারণ, and tactical solidity. League match গুলো especially, I think in the league matches we were more determined this season. We were so solid. Unlike the Champions League games, I think we consider 10 goals. হ্যাঁ, তো এটা হচ্ছে একটা জিনিস। আর আরেকটা যেটা বলা যায় যে বেনজেমা ফর্ম, অফকোর্স। সো দিস ওয়াজ অ্যানাদার রিজন। এবার টপ 6 টিমের এগেইনস্টে কিন্তু বেনজেমার অনেকগুলো গোল। সো জিদানের স্ট্রেংথ, অ্যাপার্ট ফ্রম ম্যান ম্যানেজমেন্ট অফকোর্স, সবাই যেটা বলে যে জিদান হচ্ছে লাকি কোচ, জিদান ট্যাকটিক্যালি গুড না। তো জিদান কিন্তু সব রকম ভাবে এবার দেখাতে সক্ষম হয়েছে। হ্যাঁ, যে ট্যাকটিক্স বলেন বা টিম ট্রান্সফরমেশন, ডিফেন্সিভ সলিডিটি নিয়ে আসা, তো সব মিলা এবার যদি আমরা লিগ জিতি, অবভিয়াসলি
So Zidane will have a lot of credit, unlike 2016-17 যখন মানে অনেকে বলতো যে জিদানের উইনার পিছনে মেইন ক্রেডিট হচ্ছে রোনালদো বা রামোসের। So unlike that time, like, this time he will have the most of the credit. It was all about Zidane's show this year. Yeah. We can say. Okay. আচ্ছা সাকিব, লাস্ট ম্যাচ দেখছো ডেফিনেটলি। সো লাস্ট ম্যাচ যদি ওভারঅল একটু আমরা অ্যানালিসিস করি কিংবা কথাবার্তা বলি লাস্ট ম্যাচ নিয়ে, যে ইট ওয়াজ আ লো স্কোরিং ম্যাচ ডেফিনেটলি। একটা মাত্র গোল পাইছে, ক্যাসেমিরো করছে, অলদো বেনজেমার কন্ট্রিবিউশন ওয়াজ ভেরি সিগনিফিকেন্ট, মানে ওর যে অ্যাসিস্টটা ছিল ব্যাক হিল থেকে, দ্যাট ওয়াজ সো সুদিং অ্যান্ড সো ফ্যান্টাস্টিক। সো ওভারঅল ম্যাচটা আমাদের জন্য কতটা ভালো ছিল, এবং রিগার্ডলেস অফ দ্য স্কোর, মানে 1-0 হলো, আসলে এটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট ছিল ফাইনালের সাথে উইনটা, মানে কিংবা ম্যাচের ওভারঅল পারফরমেন্স কেমন ছিল তোমার কাছে কি মনে হয়? আচ্ছা, আমার যেটা মনে হয় ম্যাচ ডেফিনেটলি লো স্কোরিং ম্যাচ ছিল। শুধুমাত্র আমরা এক গোলের ব্যবধানে জিতেছি। আর বলতে গেলে এই সিজনে আমরা শুরু থেকেই এই যে গোল খরা যেটাকে বলে, যে গোল পাচ্ছি না বা গোল কম পাচ্ছি, সিজনের শুরু থেকেই আমাদের এই অবস্থা ছিল। আমরা বেনজেমা হয়তো আমাদের এখন টপ স্কোরার, 17 গোল। আর সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার আছে আমাদের সার্জিও রামোস, সে কিনা একজন ডিফেন্ডার। 8টা গোল। তো গোল খরা আমাদের লেগেই আছে। এবং গত ম্যাচে যেটা হলো, গত ম্যাচে ওভারঅল পারফরমেন্স মোটামুটি ভালো ছিল। জিদান মেইনলি আর কি যেটা ফোকাস করতেছে সেটা হচ্ছে ডিফেন্সের দিকে। তো আমাদের ডিফেন্সটা সলিড হওয়ার কারণে আর কি আমরা এত দূর আর কি এগিয়ে আসতে পারছি ভালোভাবে। তো আমার যেটা মনে হয় গোল স্কোরিং এর দিকে আরেকটু নজর দেওয়া উচিত জিদানের, বা পরবর্তী সিজনে কি করা যেতে পারে এই ব্যাপারে। আর ওভারঅল ডিফেন্সিভলি ভালভার্ডে আমরা জানি নতুন আমাদের সাথে জয়েন করেছে গত 2 সিজন বা 3 সিজন হলো। তো ভালভার্ডের যে ইনক্লুশনটা এটা আমাদের জন্য অনেক ইফেক্টিভ ছিল ডিফেন্সিভলি এবং ওভারঅল ম্যাচ মেকিং এর জন্য। তো গত ম্যাচে আর কি মোটামুটি এই ছোট ছোট ব্যাপারগুলো অনেক ইফেক্টিভ কাজে দিয়েছে আর কি, আমার যেটা মনে হয়। ওকে, লাস্ট ম্যাচ নিয়ে কথা বলতে গেলে আমরা একটু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে চলে যাই। মানে লাস্ট ম্যাচে হচ্ছে রিফাতের কাছে যাব আমি। লাস্ট ম্যাচে হচ্ছে আমরা সবসময় বলি যে ইসকো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। লাইক লাস্ট ম্যাচে যেহেতু ইসকো এবং হ্যাজার্ড হচ্ছে স্টার্ট করেছিল বেনজেমার সাথে, আই গেস আমরা কেউই এগ্রি করবো না যে মানে ওরা খুব ভালো খেলছে কিংবা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ভালো খেলেছে। সো মানে প্রবলেমটা কি ছিল? মানে মনে হয় কি বেনজেমা, ইসকো এবং হ্যাজার্ড, মানে অনেক সময় বলা হয়েছে, যেমন আগের আমরা যখন ব্রডকাস্টটা হলো তখন বলা হচ্ছিল যে তিনজন অনেকটা একই টাইপের প্লেয়ার। সো মানে মনে হচ্ছে কি এই ফরমেশনটা খুব একটা ক্লিক করে নাই, কিংবা তাদের কোনো ইন্ডিভিজুয়াল কোনো ঝামেলা ছিল? ডেফিনেটলি ইসকো, হাজার্ড আর বেনজেমাকে একসাথে খেলানোর পক্ষপাতে আমি নিজেও পার্সোনালি না, কারণ বেনজেমা কিন্তু নর্মালি নাম্বার 9 ইউজুয়ালি যে টাইপের হয়, আইদার কোচার বা হয়তো ফার্স্ট টাইম শুটার। বেনজেমা ইজ নট লাইক দ্যাট। বেনজেমা ইজ মোর কনসার্ন টু হিজ গেম অ্যাটাক বিল্ড আপ। তো এক্ষেত্রে আই থিঙ্ক মানে আমাদের ফাইনাল থার্ডে একটা আননেসেসারি বলা যায় যে একটা ডেন্সিটি ক্রিয়েট হয় ম্যাচ মেকিং এর। বাট গত ম্যাচে অ্যাকচুয়ালি হ্যাজার্ড এবং ইসকো যে গেম মেকিং এর ব্যাপারও খুব একটা কনসার্ন ছিল সেটাও বলা যায় না। ডেফিনেটলি তাদের এই তিনজনের একসাথে যে কম্বিনেশনটা সেটা ক্লিক করে না, বাট লাস্টে অ্যাপার্ট ফ্রম বেনজেমা দ্য আদার টু ওয়াজ অলসোলি ব্যাড। আর আই থিঙ্ক ইসকোর ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটা কমপ্লিটলি ওর ফিটনেস ইস্যু, এন্ড হ্যাজার্ডের ক্ষেত্রেও আই গেস সো। যে কারণে যেটা হয়েছিল বেনজেমার উপরে বেশ ভালো একটা প্রেসার পড়ে যায়। ইনফ্যাক্ট গত ম্যাচের আমি হিট ম্যাপ দেখছিলাম, দেখা যাচ্ছে বেনজেমা 2 উইং এবং সেন্ট্রাল সবগুলো কভার দিচ্ছিল, whereas হ্যাজার্ড এন্ড ইসকো বোথ আর ফ্লপ। তো আই থিঙ্ক জিদান শুড কনসিডার অ্যাবাউট দিস, একসাথে এই তিনজনকে আদৌ খেলানো উচিত কিনা। ওকে, আচ্ছা, আমি একটা ইন্টারেস্টিং একটা কমেন্ট শো করেছিলাম যে একজন বলছে মুটো ইসকো, মানে ইসকোর ফিটনেস অ্যাকচুয়ালি কোশ্চেনেবল সিচুয়েশনে চলে এসেছে। হ্যাজার্ডকে নিয়ে তানজিম একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে শুড হ্যাজার্ড গেট দ্য বেঞ্চ ট্রিটমেন্ট, মানে এই লেভেলে কি হ্যাজার্ড চলে এসেছে? মানে রিফাতি করো যে মানে কি মনে হচ্ছে হ্যাজার্ড কি আসলে এতটাই ডিসঅ্যাপয়েন্টিং ওভারঅল? সত্যি বলতে গেলে এটা অ্যাকচুয়ালি ইটস লাইক এ গ্যাম্বল, কারণ হ্যাজার্ড টাইপের একজন প্লেয়ার but at any sudden moment he can change the game. But the fact is, bench treatment can mentally demotivate him
which can eventually create a bad situation. আমরা এমনিতেই আমাদের দেখা যাচ্ছে যে ফাইনাল থার্ডে বেনজেমা ছাড়া কেউই ইফেক্টিভ না, এর মধ্যে যদি হ্যাজার্ডের মতো প্লেয়ার ডিমোটিভেটেড হয়ে যায়, সিন্স হি ইজ নট ফ্যামিলিয়ার উইথ বেঞ্চ ট্রিটমেন্ট, আই থিঙ্ক চেলসিতেও সবসময় সে রেগুলার স্টার্টার ছিল, ইনফ্যাক্ট দ্য মেইন ম্যান হি ওয়াজ। So it's a bit of gamble, but I think Zidane should have some words with him about this. ওকে, আচ্ছা আপনার কাছে আবার একটু আসি, মানে আমার মনে হয় এই ডিসকাশনটা খুব হওয়া দরকার, মানে আই ওয়াজ ওয়েটিং যে কেউ এটা নিয়ে কথা বলুক বা স্টার্ট করুক এরকম কিছু, বাট আমি দেখলাম ফাইনালি লোকজন এই কথাটা বলা শুরু করেছে যে সিজন ব্যাক করার পরে ভালভার্দে তার আগের মতো খেলতে পারছে না, কিংবা ভালভার্দেকে কেউ কেউ বলছে ভালভার্দের অ্যাকচুয়ালি ওই ফর্মটাই নাই, মানে ওই শেপটাতেই সে নাই, আবার আরেকজন বলছে ভালভার্দে তো একটা প্রপার পজিশনে খেলানো হচ্ছে না। সো ভালভার্দে কি আসলে মডরিচ এবং ক্যাসিমিরোর সাথে বেশি ভালো খেলে নাকি ক্রুস এবং ক্যাসিমিরোর সাথে, মানে ওভারঅল ভালভার্দের ব্যাপারে তোমার মূল্যায়নটা কি? I think Valverde performs best when he is put with Cruz and Casemiro rather than with Modric and Cruz, because Modric and Cruz থাকলে দেখা যায় ভালভার্দেকে মোটামুটি মাঝামাঝি থেকে ক্যাসেমিরোর কাজগুলাই করতে হচ্ছে। তো ওর যে ফাইনাল থার্ডে পাস প্রোভাইড করা বা বল নিয়ে একেবারে দৌড়ায় সামনে চলে যাওয়া, এই জিনিসগুলো ও অনেকটাই করতে পারে না, ওর অ্যাবিলিটি অনেক লিমিটেড হয়ে যায়। সো অবভিয়াসলি আউট অফ পজিশনে খেলানোর একটা ব্যাপার আছে। আর আরেকটা হচ্ছে হ্যাঁ, ওকে মোস্ট অফ দ্য টাইম রাইট উইং এ দেখা যাচ্ছে কোভিড ব্রেক থেকে আসার পর থেকে। হ্যাঁ, দ্যাট ইজ নট হিজ বেস্ট পজিশন। হ্যাঁ, সো হি ইজ মোর লাইক আ Xabi Alonso, but with speed and more passing on the final third. Like Xabi Alonso আমরা দেখতাম যে অনেক দূর থেকে ডায়াগোনাল ক্রস গুলো দিত, ভালভার্দে ওই ক্রস গুলো দিবে না, বাট he will put killer passes, sometimes like Modric, sometimes like Cruz. And ভালভার্দে আরেকটা অ্যাবিলিটি হচ্ছে কোভাচিচ যে জিনিসটা করতে আর কি, বল রিকভার করে সামনে আগায় নিয়ে যাওয়া, which helps in counter attack. বাট রাইট উইং এ ওর ইউটিলাইজেশনটা প্রপারলি হচ্ছে না। প্লাস কোভিড ব্রেক থেকে আসার পর হি ইজ নট ইনটু দ্য রিদম লাইক হি ওয়াজ বিফোর দ্য ব্রেক, এটাও সত্যি কথা। বাট হি ইজ নট পুয়ার, সবাই যেমন বলছে Valverde is being poor, he is not poor. In the last match he performed well, not bad. And before that he had an assist, I guess. He had assist to Benzema তার আগের ম্যাচে most probably. So I think he will be playing like a beast again if you put him with Casemiro and Cruz. আমার একটা জিনিস আমার কাছে যেটা নোটিসেবল মনে হয়েছিল যে এই যে তুমি যে ব্যাপারটা ক্যাচ করলা যে ও রাইট উইং এ হচ্ছে, রাইট সাইডে ওকে বেশি ডিপ্লয়েড হতে হচ্ছে। আই থিঙ্ক এটা অ্যাকচুয়ালি মানে জিদান একরকম বলারে যে বাধ্য হয়ে এই কাজটা করছে, বিকজ আমাদের কাছে কিন্তু অ্যাকচুয়ালি প্রপার রাইট উইং এর কোনো সলিউশন নাই। Like we tried Rodrigo, we tried Bale, no one actually clicked. Like Rodrigo কিছু ম্যাচে definitely he performed well, but not up to the mark till now. That's আমার কাছে মনে হয় যে ক্যাসেমিরোকে একটু অফেন্সিভ খেলার কমান্ড জিদানের কাছ থেকে দেওয়া হয়, and Valverde is occupied to cover the blank space created by Carvajal. Sorry, I said Casemiro, it's Carvajal actually. সায়েন্স, তোমার কি মনে হয় মানে অ্যাকচুয়ালি রিজনটা কি? রিফাত ভাই, আপনার কথাটা বুঝিনি আমি। মানে এই যে ভালভার্দেকে হচ্ছে রাইট সাইডে বেশি খেলতে হচ্ছে, হোয়াট ক্যান বি দ্য রিজন বিহাইন্ড দিস? আচ্ছা, আমাদের রাইট উইংটা মোটামুটি একটু দুর্বল। রাইট উইং এ গ্যারেথ বেল আর কি যেরকম ছিল সেরকম আপ টু দ্য মার্ক সে না, অনেকদিন থেকেই তার অবস্থা মানে খুব অবস্থা খারাপ। আর লুকাস ভাস্কেজকেও আমরা পাচ্ছি না, হয়তো আজকের ম্যাচের জন্য আমরা পাবো, সে স্কোয়াডে আছে, এর আগে সে ইনজুর ছিল, আমরা তাকেও পাইনি। তো রাইট সাইডটাতে মোটামুটি তার মধ্যে ইসকোর কথা বলতে হয়, ইসকো এতদিন ইনজুরিতে ছিল, তো মোটামুটি একটু দুর্বলতা ছিল ওই জায়গাটাতে, যার কারণে ভালভার্ডে সেন্ট্রাল মিড পজিশন থেকে মাঝে মধ্যে আর কি তাকে রাইট সাইডে নিয়ে আসা হতো খেলানোর জন্য, আমার যেটা মনে হয়। তো আজকে যেহেতু আমাদের হাতে অলরেডি অ্যাটলিস্ট বলতে গেলে ভালভার্দে অপশন হিসেবে আছে, সরি ভাস্কেজ অপশন হিসেবে আছে, সো
আজকে কি আসলে ইউজ করার পসিবিলিটি আছে, কি মনে হয় তোমার? হ্যাঁ, আজকে আমার যেটা মনে হয় ভাস্কেস যেরকম আর কি খেলে নর্মালি, ক্রসিং খেলাও বেশি খেলে। তো ভাস্কেসের সাথে যদি আমরা লুকা ইয়োভিচও আমাদের স্কোয়াডে আজকে আছে, তো ইয়োভিচকে যদি আমরা দেখতে পারি, মনে হয় আর কি অনেক ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। যে আর যেহেতু বেনজেমা আর কি আমাদের এজ এ নাম্বার 10 খেলে, তো তাকে ম্যাক্সিমাম টাইম আমরা বক্সে দেখতে পাই না। তো বক্সে ইয়োভিচ বেটার অপশন আমার কাছে মনে হয় হবে। ইন দ্যাট কেস আজকে কি আমাদের তাহলে দুই স্ট্রাইকার নিয়ে খেলার একটা মানে আশা তুমি করছো? হ্যাঁ, আমার আমার যেটা মনে হয় বেনজেমা আর ইয়োভিচ দুজনকেই আর কি শুরু থেকে স্টার্ট করানো উচিত। এরপরে আর কি পারফরমেন্স বেস করে জিদান আর কি ডিসিশন নিতে পারে যে 4-4-2 নাকি 4-3-3 বা কি করবে, ইয়োভিচকে বসাবে নাকি বেনজেমাকে বসাবে। আর আমরা যেটা দেখতে পারতেছি গত কয়েক ম্যাচ ধরে যে আমাদের ফরমেশনে তেমন কোনো মানে স্টেবিলিটিটা বলতে গেলে নেই। স্টেবিলিটি বলতে আমি যেটা বুঝাচ্ছি যে সেম ফরমেশনটা খেলাচ্ছে না জিদান। যেটা হচ্ছে আর কি এক ম্যাচে আমরা দেখি 4-4-2, আর এক ম্যাচে 4-4-2 ডায়মন্ড স্টাইল, আর এক ম্যাচে 4-4-3, 4-3-3। তো এক এক ম্যাচে আর কি এক এক রকম ফরমেশন সে ট্রাই করতেছে। তো আমার মনে হয় যেহেতু সে ট্রাই করছে নিউ, আর তার মধ্যে ইয়োভিচ ব্যাক করছে, তো ট্রাই করা উচিত। আচ্ছা গ্যারেট, এই যদি আমরা একটু জ- আমাদের যে হেটাফের ফরমেশনের দিকে তাকাই, ওরা কিন্তু বেসিক্যালি থ্রু আউট দ্য সিজন 4-4-2 ফরমেশনে খেলেছে। দে ওয়ার বিগ ডিফেন্সিভ। ওরা অ্যাকচুয়ালি মানে কাউন্টার অ্যাটাক, আই মিন ঠিক কাউন্টার বলবো না, লাইক ওরা হচ্ছে বেসিক্যালি ডিফেন্স করে, চান্স পেলে কাউন্টার অ্যাটাক। তো হোয়াট Yeah, ডু ইউ থিঙ্ক, হাউ শুড বি আওয়ার ফরমেশন টুডে? my favorite formation is 4-4-2 flat. I mean, বেসিক্যালি এর একটা কারণ হচ্ছে আমাদের কোনো প্রপার রাইট উইঙ্গার নাই। নাই সেটা ঠিক না, উই হ্যাভ ব্রাহিম, লাইক হি ইজ ভেরি গুড। When he is put on the field, he at least tries to show something. Like, he is not like Gareth Bale who just walks and thinks about golf. And he is kind of like Vasquez. If you trust him, he will put his heart out. That's what I think. But আমাদের কিন্তু একটা ওয়ার্কিং ট্রায়ো ফর্ম করার কোনো সময় আমরা পাই নাই। Most of the time Hazard goes to injury, and then Zidane has to change formations every now and then. So like if we had a proper right winger, I would say 4-3-3 with Jovic and Brahim and Vinicius, but that's not going to work tonight. In my opinion, we should try 4-4-2 flat with Benzema up front, obviously, and on the left, I think we might see Asensio, and on the midfield, if we have Casemiro, Kroos, Valverde, and Modric, all four of them, and all four of them should cover the defense properly, and that will be a safe formation to defend against counter attacks. And at the same time, we can press really high. And 4-4-2 flat থাকার আরেকটা সুবিধা হচ্ছে লাইক এই টাইপের টিম তুমি যেটা বললা, যে যারা হচ্ছে ড্রপ ব্যাক করে এন্ড কাউন্টার অ্যাটাক করে, তাদের এগেইনস্টে জেনারেলি এই ফরমেশনটা ওয়ার্ক রিয়েলি ওয়েল। সো ইয়া। আমিও যদি আমার আচ্ছা আমি একটু বলি, আই এম রিয়েলি সরি, আমার হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে। যদিও আমরা মনে করি আসলে সবকিছু আমাদের হাতে আছে, আসলে নাই। মানে ইলেকট্রিসিটিটা হঠাৎ চলে যাওয়ার জন্য আই গট ডিসকানেক্টেড। যাই হোক, আমি কোনো মতে আবার ব্যাক করেছি, এখনো নাই ইলেকট্রিসিটি। সো আই গেস আজকের ফরমেশন নিয়ে কথা হচ্ছিল, রাইট? ইয়া ওকে ওকে, রিফাত ক্যারি অন। আমি যেটা বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি 4-4-2 definitely it can be, but on the other hand, if you look at the midfield, two engines of Getafe, like Maximovic and Arambari, their work rate is awfully great. So আমার কাছে মনে হয় অ্যাকচুয়ালি even though Getafe is a defensive team, আমার কাছে মনে হচ্ছে আসল প্রেসারটা আজকে যাবে আমাদের মিডফিল্ডের উপর দিয়ে, and in that case since ওদের যে দুজন মাতা এন্ড হচ্ছে মলিনা কিন্তু মানে ইউজুয়ালি আমি যেটা দেখেছি ওর স্পিডটা কম, বাট ই হ্যাজ এ গ্রেট পজিশন সেন্স, এবং ও হচ্ছে ডিফেন্সকে ড্র্যাগ করে ফেলতে পারে। দিস ইজ আ কি ফ্যাক্টর ফর দ্যাট টিম অ্যাজ ওয়েল। তো সেই জন্য আমার কাছে মনে হয় আমাদের
4-3-3, I can. I mean, it's sure now, but I think 4-3-3 should be used. Casemiro must be occupied as a defensive, so in the defensive defensive slot solely. ওকে আচ্ছা সো মানে আই নট শিওর আজকে কি ফ্রন্ট থ্রি নিয়ে কি আলোচনা অলরেডি হয়ে গেছে যে হোয়াট শুড বি দ্য ফ্রন্ট থ্রি যদি আমরা 4-3 তে যাই Yeah, we are talking about this. আচ্ছা সো আপনার কি বেলকে রাখছে No. I guess মানে বেল কিংবা কিংবা মানে ইউ আর দ্য বেস্ট গাই টু টক অ্যাবাউট বেল আই থিঙ্ক মানে সবাই ওয়েট করছে যে হোয়াটস হিজ ফিউচার ইন রিয়াল মাদ্রিদ এন্ড আসলে বেলের উপর কি আমরা অ্যাকচুয়ালি গিভ আপ করে ফেলবো নাকি মানে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট I think he lost his determination since 2016-17 season, and Okay. not from the after that last goal against season. Liverpool I guess Yeah, not from this season or last season. Like he lost his determination since 2016-17. আমার মনে আছে like when he came on in the El Clasico, like from an injury and then got injured again. And since that moment, like he is not himself. Most of the time he's playing golf because he is injured. And when he's playing golf, it is said that he hurts his back and that causes more injuries. So আচ্ছা if we had 2013-14 Bale, that would be a different scenario. Like imagine Bale on the right and Hazard on the left and Benzema on the middle. That would be a dream trio, but that's not happening. That's not gonna happen. And we have to rely on Vinicius, Hazard, and Benzema mostly. Sometimes Rodrigo. ওকে And রদ্রিগোর উপর আসলে ওই রকম ভরসা রাখা হয় নাই ভিনিসিয়াসকে যে পরিমাণ সাপোর্ট দেওয়া হয়েছে for the past few months so that Vinicius could grow. Look how he has improved. And I don't think রদ্রিগোকে ওই সাপোর্টটা দেওয়া হচ্ছে সো রদ্রিগোকে ওই সাপোর্টটা দেওয়া হলে কি হতো বলা যাচ্ছে না বাট আই এম প্রিটি শিওর he would prove to be a clinical finisher. His finishings are really good. ওকে বাট আই গেস মানে বেল কিন্তু 17-18 সিজনটা কিন্তু লাস্টে বেশ ভালো খেলেছিল মানে ইনফ্যাক্ট দ্যাট গোল এগেইনস্ট বার্সেলোনা এট ক্যাম্প নু যেটাতে হচ্ছে রোনালদো ফার্স্ট হাফে যখন ইনজুর্ড হয়ে উঠে গেল সো প্লাস লিভারপুলের সাথে ম্যাচটা ফাইনাল সো আমার মনে হয় যখন হচ্ছে লোপেতুকি আসলো আমার মনে আছে যে আমরা বলতাম আমার মেইন ম্যান ইজ বেল ফ্রম নাও অন ইনফ্যাক্ট ও কিন্তু স্টার্টও করেছিল ভালো হ্যাঁ আমরা খুব বলতাম যে বেল ভালো কিছু করবে বাট আই ডোন্ট নো অল অফ আ সাডেন কি হলো এন্ড মানে ইট মেক্স আস ফিল সো ব্যাড মানে যে আমাদের হি ইজ অলমোস্ট অল লেজেন্ড বাট স্টিল ওকে আমাদের আমরা কেউই আসলে আর পজিটিভলি নিতে পারি না ইনফ্যাক্ট ও আসলে ফ্যানদের উপর ফেটটা হারায় ফেলছে এটা নিজেও জানে খুব ভালো মতো সো আই থিঙ্ক ইটস আ ভেরি I think both parties are to be blamed. Our medical team and himself. Look how many times he got injured at Tottenham, and look how many times he got injured in Madrid in the first season alone. And same goes with Hazard. Look how many times he was injured with Chelsea in the past 5 years. And then in this season alone, he missed how many games? Like that's incredible. আমাদের medical team, they should be blamed, and these players should be blamed as well. But during frequent injuries, I think they'll just lose the motivation for football, and especially after winning three-peat, I think that's just put icing on the cake, and his mind is completely on golf now. Okay. আচ্ছা সো দ্য বেল ডিসকাশন ইজ ডান আজকের শোয়ের জন্য রিফাতের কাছে আবার একটু ব্যাক করি খুব ইম্পর্টেন্ট একটা ডিসকাশন আমাদের খুব ইম্পর্টেন্ট দুজন লোনই আই থিঙ্ক উই অলরেডি নো দ্যাট হাকিমি ডিল ইজ ডান সে চলে গিয়েছে ইন্টার মিলানে ইট ওয়াজ দেয়ার ইজ আ মিক্সড ফিলিং অ্যাবাউট দিস কেউ কেউ বলছে ভালো হয়েছে কেউ কেউ বলছে ইটস আ বিগ লস ফর আস সো এটা নিয়ে একটু তোমার কাছে জানতে চাবো নাম্বার 2 আরেকটা যেটা জানতে চাবো যে অডেগার্ড একটা বেশ ভালো একটা ইনজুরিতে পড়েছে যেটা প্রায় অনেকে বলছে ক্যারিয়ার থ্রেটেনিং ইনজুরি মানে আমরা কিন্তু অডেগার্ডের উপর আমাদের অনেক এক্সপেকটেশন we have already started saying that he's going to be our new Modric kind of stuff so এই দুটো জিনিস নিয়ে একটু জানতে চাবো যে অ্যাকচুয়ালি কতটা আমাদের জন্য লস হলো অ্যাবাউট হাকিমিস ট্রান্সফার এন্ড অলসো অডেগার্ডস ইনজুরি
হাকিমি ট্রান্সফার হয়তো উই ক্যান সামহাউ ওভারকাম দিস বিকজ অ্যাকচুয়ালি মাদ্রিদের হোয়াইট শার্ট কখনো ব্ল্যাঙ্ক থাকে না কারোর জন্য, বাট ইটস ডেফিনেটলি আ হার্ট ব্রেকিং মোমেন্ট ফর এভরি মাদ্রিদিস্টা অ্যালং দ্য ওয়ার্ল্ড। হাকিমি যেভাবে লাস্ট 2 সিজনে নিজেকে প্রুভ করেছিল অ্যাজ এ রাইট ব্যাক অর লেফট ব্যাক অর রাইট উইং অর রাইট মিডফিল্ড এনিহোয়ার in the flank. He was, I think, one of the most effective person of the Borussia Dortmund squad. Uh, Actually, definitely, we all expected him to see in white shirt again, but I hope Zidane will somehow find any solution for this. Still, it will hurt for at least for a season. And if I talk about Odegaard, ওডিগার্ডের যে ইনজুরিটা হলো, আই থিঙ্ক রোনালদো সেম ইনজুরিটা ক্যাপচার করার পরে ওনার একটা ড্রিবল করাটা কমিয়ে দিয়েছিল। তো ডেফিনেটলি ইটস আ ওডিগার্ড, দ্য বল প্লেইং টু ওডিগার্ডের মানে বেস্ট অ্যাট্রিবিউট টু মি। আর যদি এই জায়গাটাতে হচ্ছে ওডিগার্ডকে একটু ছাড় দিয়ে খেলতে হয়, আই থিঙ্ক উই উইল নট গেট দ্য বেস্ট অফ ওডিগার্ড, বাট রোনালদো এটা আমরা কনসিডার করতে পেরেছিলাম সিন্স হি গট almost everything in his career, but Odegaard's career is just blooming at this moment. এই সময় আসলে এরকম একটা ইনজুরি ডেফিনেটলি আমাদের জন্য অনেক বেশি, আই থিঙ্ক আমাদের ফিউচারের জন্য এটা অনেক বেশি একটা বড় ধরনের একটা ইফেক্ট রাখবে, সিন্স উই ওয়ার প্ল্যানিং টু বিল্ড ডিজাইন আওয়ার প্র্যাকটিস centering him in the future days. Okay, so we hope that injuryটা অত বড় কিছু হবে না, and he will come back as he always has been. ওকে, সো আমরা একটু সাকিবের কাছে চলে যাই। সাকিব একটা ইম্পর্টেন্ট, আই ডোন্ট নো এই ডিসকাশনটা হয়ে গেছে কিনা, আমাদের দুজন প্লেয়ার ব্যাক করেছে, একজন হচ্ছে লুকাস ভাস্কেজ এবং একজন হচ্ছে লুকা ইয়োভিচ। হ্যাঁ, লুকা ইয়োভিচ ওয়াজ ওয়ান অফ দ্য হটেস্ট ইনক্লুশন দিস সিজন, সো যদিও সে ভালো খেলতে পারে নাই সো ফার। সো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস টু প্লেয়ার্স? আর কি মনে হয় যে ওরা কতটা হেল্প করবে? এটা নিয়ে একটু আগে কথা বলছিলাম। লুকাস ভাস্কেজ আর কি, যেটা বললাম যে লুকাস ভাস্কেজ ব্যাক করছে, আর রাইট উইং এ যেহেতু আমাদের কোনো অপশন নেই, আর বেলকেও খেলাতে পারতেছি না, তো লুকাস ভাস্কেজ অনেক বেটার অপশন হবে, আর ও ক্রসিং স্টাইলে খেলে। ওই ক্ষেত্রে আর কি আমাদের একজন ফক্স ইন দা বক্স দরকার, তো সেই ক্ষেত্রে লুকা ইয়োভিচ অনেক বেটার অপশন আই থিঙ্ক। তার হচ্ছে সে এখন পর্যন্ত তেমন কিছু করতে পারেনি আর কি, 2টা গোল মেবি দিয়েছে শুধু মাদ্রিদের হয়ে, আর তার মধ্যে একটা গোল মেবি লেগানেসের এগেইনস্টে সে হেড থেকে দিয়েছিল। তো এই যে হেডার গোলগুলোর জন্য মেইনলি আর কি পজিশনিং সেন্সটা বেশি ভালো থাকা দরকার। বেনজেমা স্ট্রাইকার হিসেবে সে যতটা না খেলে ততটা সে তার থেকে বেশি সে আর কি প্লে মেকিং রোলটা একটু বেশি সে পছন্দ করে। তো বক্সে থাকাটা বেশি ইম্পর্টেন্ট আই থিঙ্ক, যদি লুকাস ভাস্কেজের সাথে আমরা ইয়ে করতে যাই। Better option, I think. About Luka Jovic and everyone in Real Madrid right now in front, মানে আমার একটা জিনিস অলওয়েজ মনে হচ্ছে যে we miss that hunger, মানে যেটা রোনালদোর মধ্যে ছিল, যে লাইক নো ম্যাটার হোয়াট আমরা 6 নিলে আগে আছি, স্টিল আমাদের স্কোর করতে হবে। হ্যাঁ, আমার একটা হ্যাট্রিক লাগবে, আর আমার হচ্ছে একটা রোনালদোর সাথে তো আসলে কারো তুলনা হয় না, রোনালদো তো রোনালদোই। না দেয়ার শুড বি প্লেয়ার্স লাইক হিম, মানে আমরা যখন মানে সব টিমে থাকা দরকার, যেটা ইভেন বেনজেমার মধ্যেও নাই। Surprisingly, I find this thing in Mariano in some senses. মানে মারিয়ানো ডিয়াজের মধ্যে কিন্তু আমি জাস্ট এই কথাটাই অ্যাড করতে চাচ্ছিলাম, মানে মারিয়ানো কিন্তু প্রায় দেখা যায় যে ওই জিনিস এই হাঙ্গারটা ওর মধ্যে আছে, যদিও আসলে I know he got some limitations regarding his skills and his consistency, but actually I like মারিয়ানোকে ভালোই লাগে। সে হচ্ছে টাইম পায় না, ম্যাচ টাইম পায় না, কিন্তু যতটুকু আর কি সে টাইম পায় সে তার বেস্টটা আর কি দেওয়ার চেষ্টা করে, সবসময় তার মধ্যে একটা হাঙ্গার থাকে। এক্স্যাক্টলি। আচ্ছা, একটা কমেন্ট এসেছে যে উই শুড টেক অডরিওজোলা ব্যাক, ইন দ্যাট কেস সেলিং হাকিম ইজ ওকে। সো অনেকে বলছে যে অডরিওজোলা ওভার হাকিম, আই থিঙ্ক, অর মেবি দ্যাট ওয়াজ আ গুড ট্রেড অফ, কারণ অডরিওজোলার প্রাইসটা অ্যাকচুয়ালি হাকিমের মতো উঠতো না। সো আবরার, তোমার কি মনে হয় যে অ্যাকচুয়ালি অডরিওজোলা ইজ দ্য পারফেক্ট রিপ্লেসমেন্ট ফর Carvajal, maybe? Odriozola showed some glimpses to be a Carvajal replacement in the Lopetegui time, and then after that when Solari came in, but he's not consistent enough like Carvajal, and he's not defensively so solid at the same time.
হাকিমি আমি জানি না ডিফেন্সিভলি কতটুকু ভালো হবে লা লিগার টিমে আসলে, and Hakimi is a more attacking fullback. And অদ্রিওজোলাকে আমার সবসময় আমার কখনোই মনে হয় নাই যে কারভার রিপ্লেসমেন্ট, but he was decent as a backup, but he is not as good as an attacking fullback like Hakimi. So obviously হাকিমিকে ইন্টারের কাছে ছেড়ে দেওয়াটা বা হাকিমি নিজেরই চলে যাওয়াটা এটা একটা বিগ ব্লো, and we need to look for a replacement. Honestly, Odriozola is not going to fill that spot. ওকে, আচ্ছা, একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিয়ে কথা বলা দরকার ছিল। আই থিঙ্ক যে মানে আমাদের লাস্ট বেনজেমার ব্যাক হিলের পর ওখানে অনেক কথা হয়েছে যে the return of Benzema or his effect or his impact over Real Madrid and this season especially. রিফাতের কাছে জানতে চাবো যে রোনালদোর পরে উই নিডেড আ প্রোভাইডার, রাইট? মানে একজন প্রোভাইড করবে সামনে থেকে। সো যদিও বেনজেমাকে নিয়ে আমাদের অনেক ডিসপিউটস ছিল, অনেক মানে আমরা কোনো সময় আসলে ওই ফেটটা বেনজেমার উপর রাখতে পারি নাই ফর লাস্ট 4 or 5 years. সো বাট হি ফাইনালি স্টেপটা, হ্যাঁ, মানে ও কিন্তু আলটিমেটলি খেলছে ওই খেলাটা, যদি আমরা যাইবই না কেন। সো হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট হিম? মানে এই বয়সে এসে সবকিছু মিলে মানে বেনজেমা ইজ হাউ অ্যামেজিং যখন মানে মনে হচ্ছে বেনজেমার ব্যাপারে একটা ব্যাপার ট্রু যে ওর অ্যাবিলিটি নিয়ে যতই আমরা ডিসকাস করি না কেন, ডিসপিউট থাকুক না কেন আমাদের, হি অলওয়েজ ট্রাইস টু পুট 110% অফ হিম অন দ্য পিচ। হ্যাঁ, এটা ঠিক যে দেখা যাচ্ছে যে অনেক ম্যাচ দেখা যায় যে হয়তো একটা দুটা ম্যাচে ক্রুশাল মোমেন্টে কোনো একটা মিস করলো, ইট ক্যান বি নেগোশিয়েটেড ইফ হি ক্যান ক্যারি আস অন দ্য আদার ম্যাচেস। কিন্তু বেনজেমার ক্ষেত্রে ইউজুয়ালি যেটা রোনালদোর সময়টা দেখা যেত যে খুব মানে ক্রুশাল মোমেন্টে যখন হয়তো at least as a striker he should step forward. সে ওইসব ম্যাচগুলোতে কনস্ট্যান্টলি খারাপ করেছে, which caused us missing the La Liga trophy. But in this season, when Benzema already knows he is the key player of our squad in the final third, his stepping was amazing to my words. Look at the situation right now. যখন রোনালদো আমাদের স্কোয়াডে ছিল, Ronaldo was the scorer obviously, and Benzema played the role of, I think I should say, the playmaking. But right at this moment, আমাদের স্কোয়াডে বলতে গেলে ফাইনাল থার্ড ইফেক্টিভ কেউই নেই except Benzema. And he is playing the role of playmaking, he is playing the role of scoring, and he is playing on right flank, left flank, and in center and everywhere. So I think যদি আমি এটা স্টেটস দিয়ে এফেক্টটা বলতে চাই, অ্যাকচুয়ালি বেনজেমা এফেক্টটা এই সিজনে বোঝা যাচ্ছে না, and he is the reason why we are maybe going to win the La Liga season this year. Okay, so যেহেতু বেনজেমার প্লেসে আমরা আরেকজন প্লেয়ার কিনেছি, ইয়োভিচকে নিয়ে ইক্লাস একটা কমেন্ট করেছে যে ইয়োভিচ নিডস সাপোর্ট ফ্রম বোথ উইং, উই স ইট when it was at Frankfurt. I don't think gave him his support. He hardly played with Hazard, and we know we have dead right wing. Whenever he was put on the field, most of the times we were leading with game was 2-0, 3-1. There was no hunger left among the fans. ওকে, সো মোট কথা হচ্ছে ইক্লাসের বলা মানে মেইন কথা যেটা সেটা হচ্ছে জিদান অ্যাকচুয়ালি প্রপারলি ইউজ করতে পারছে না লুকা ইয়োভিচকে। সো আপনার আরেকটু আসি তোমার কাছে, মানে ইজ দ্যাট জিদান অর মানে আসলে ইয়োভিচের মধ্যে একটু হাঙ্গারটার অভাব আছে, অর লাইক সে, কারণ আমি যেটা বলছিলাম যে মারিয়ানোর মধ্যে আমরা জিনিসটা দেখতে পারি, ইয়োভিচের মধ্যে দেখতে পারি। I think it's both parties' fault again. জিদানের খুব একটা দোষ দিয়ে লাভ নাই, কারণ আমরা আগে দেখেছি he did not use Llorente, he did not use Ceballos, and he used Kovacic, like who was really good in 2016-17. But ইয়োভিচের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইয়োভিচের হাঙ্গার কম থাকা বা ডিসিপ্লিন ইস্যু, মোস্ট প্রবাবলি এই কারণগুলোতে জিদান ওকে অ্যাভয়েড করছে and putting more trust on Benzema, and he's right, like look we are on the league table. এখন জোভিচের ক্ষেত্রে যেটা বললো যে দুই উইং থেকে সাপোর্ট লাগে, হ্যাঁ, which is true, he is like a traditional striker, but he does also good playmaking, like in some matches we saw he assisted with a back heel to Casemiro, that was really good. I think you have to put more trust on Jovic and Rodrigo, these players, like আমাদের রাইট উইঙ্গার নাই এটা বলা লাভ নাই, Vasquez was really good on the right wing with Ronaldo, put Hazard on left and put Vasquez on right.
and put Jovic on the middle and see if he can do that. But আমাদের একটা ট্রায়াল ফর্ম করার যে সময় দরকার বা যে ট্রাস্ট পুট করা দরকার, আমরা সেটা সুযোগ কিন্তু পাচ্ছি না। Like if Jovic plays a game, the next game he is like probably injured or he gets subbed. Benzema starts playing. So দেখা যায় এক এক ম্যাচে এক এক ট্রায়াল, এক এক ফরমেশন, কখনো 4-4-2, কখনো 4-4-3 এভাবে আসলে লাইক হ্যাজার্ড আর ইয়োভিচের যে কনফিডেন্স পাওয়াটা বা টিমে সেটেল হওয়া, ওই জিনিসটা কিন্তু হয়ে ওঠে নাই। হ্যাজার্ড অবশ্যই ইনজুরির ব্যাপার আছে, বাট ওভারঅল হ্যাজার্ড, ইয়োভিচ, রদ্রিগো এই তিনটা প্লেয়ারের স্কোয়াডে সেটেল হওয়াটা এখন হয়ে ওঠে নাই এই সিজন। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। সো ইয়োভিচ শুড গিভেন ওয়ান মোর সিজন। লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন দ্য নেক্সট সিজন উইথ হিম। ওকে, একটা জিনিস খুব সারপ্রাইজিং, সেটা হচ্ছে সিজন রিস্টার্ট করার পরে খুব টাইট স্কেজুল নিয়ে আমরা খেলছি, লাইক ইভেন এক উইকে আমরা 3টা ম্যাচও খেলছি, হ্যাঁ। বাট বেনজেমা গট সাম অ্যামেজিং ফিটনেস, মানে ওর কিন্তু প্রত্যেকটা ম্যাচ স্টার্ট করছে এবং 90 মিনিট খেলছে। দিস ইজ সামথিং রিয়েলি অ্যামেজিং আমি বলবো। সো সাকিব, তোমার কি মনে হয় মানে উই হ্যাভ কাম টু দ্যাট টাইম যে বেনজেমাকে আসলে আমাদের একটু রেস্ট দেওয়া উচিত, অর লাইক মারিয়ানো কিংবা ইউবিচকে এখন একটু খেলানো দরকার, অর লাইক নো রিস্ক অ্যাট অল, মানে কোনো রিস্ক নেওয়া উচিত নাই? সাকিব শুনতে পাচ্ছো? ভাই আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারিনি, আরেকবার যদি বলতেন। আচ্ছা, মানে সো বেনজেমা যেহেতু খুবই প্রতিটা ম্যাচ স্টার্ট করেছে এবং সে খুব ভালো খেলেছে প্রত্যেকটা ম্যাচে প্রায় পুরোটা টাইম, তো তোমার কি মনে হয় এখন বেনজেমাকে একটু রেস্ট দেওয়ার সময় চলে এসেছে এবং ইয়োভিচ কিংবা মারিয়ানোকে খেলানোর, নাকি আমরা একেবারে কোনো রিস্ক দিব না? আই থিঙ্ক বেনজেমার প্রতি আর কি জিদানের ট্রাস্ট অনেক বেশি, আর বেনজেমা যে রকমের খেলা আর কি খেলে, তো ওর আমাদের মনে হয় আর কি তার রেস্ট দরকার, কিন্তু তার ফিটনেস অনেক ভালো এবং মেবি জিদান এই কারণে ওর প্রতি বেশি ট্রাস্ট করতেছে। আর যেহেতু আর 5টা কি 6টা মনে হয় গেম বাকি, রাইট? ওকে, তো 6টা, হ্যাঁ আমাদের 6টা। ওকে, আই গেস সাকিব সামহাউ ওর ইন্টারনেট কানেকশন হতে একটু ঝামেলা করছে। সো সেম কোশ্চেনটা একটু রিফাতের কাছে ব্যাক করি, মানে তোমার কি মনে হয় বেনজেমা কি এখন রেস্ট দেওয়া দরকার? দরকার, কিন্তু সুযোগ নেই। আমাদের মানে আমাদের ফাইনাল থার্ডের কথা হিসাব করলে আমাদের অ্যাকচুয়ালি বেনজেমার কোনো অল্টারনেট নাই। হি কভারস এভরি সিঙ্গেল পয়েন্ট অফ ফাইনাল থার্ড। সো এই মুহূর্তে যতই ব্রুটাল হোক বেনজেমাকে আমাদের লাগবে স্কোয়াডে। ওকে, সো জুনায়েদ আমাদের সাথে মনে হয় এটাতেই এগ্রি করেছে যে এই মুহূর্তে রিস্ক না নেওয়াটাই বেটার। একটা কোশ্চেন আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে do you think we should play more of Mendy instead of Marcelo for the upcoming matches since Marcelo is defensively not that strong? Abrar, মানে is it Mendy over Marcelo? In some games, obviously Mendy over Marcelo. Like in some games, if there's a chance we can concede from that side, like obviously you should start Mendy over Marcelo, but Mendy is a very important player, so we should not get him fatigued by playing him 90 minutes every game. So we have to carefully rotate him with Marcelo. Like Marcelo can be put against Alaves, Leganes, those teams, and Mendy must be played against Bilbao. So in those important games, yes, Mendy is the better option than Marcelo. Also, he contributes in attack. And on top of that, I think Marcelo should be crucial for UCL. Matches in UCL, মানে ওই এক্সপেক্টরটা লাগে that Marcelo holds because of his experience. Exactly. So আমার মনে হয় মার্সেলোকে ওইটার জন্য একটু মানে প্রিপেয়ার রাখা উচিত। ওকে, আমরা একদম লাস্টের দিকে চলে আসছি। আনফরচুনেটলি সাকিব মনে হয় ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। আজকের ম্যাচের what do you think about the match and your prediction? Rifat? I think it will be 2-0. 2-0 to Real Madrid. Yeah. Okay. Who is gonna score? I think it will be Vinicius and Karim Benzema. Okay.
সাকিব, আমরা ম্যাচ প্রেডিকশন নিয়ে কথা বলছিলাম, মানে হোয়াটস ইউর প্রেডিকশন অ্যাবাউট টুনাইটস ম্যাচ? জিতাফে আই থিংক অনেক ফিজিক্যাল খেলবে, তো আমাদের খুব একটা সুযোগ আমরা নাও পেতে পারি। 1-0 হলে আমি খুশি, তবে লেটস টেক আ চান্স 2-0। ওকে ওকে, আবরার? I think 2-1. Benzema and Asensio on this question. 2-1 Benzema and Asensio. Okay, ঠিক আছে। সো ইট ওয়াজ আ ভেরি গুড এপিসোড। আমরা আজকে অনেক কিছু কভার করেছি, অনেক কিছু নিয়ে কথা বলেছি। যদিও আজকে বেশ কিছু টেকনিক্যাল গ্লিচেস ছিল, আমাদের একটু কানেক্টেড হতে সময় লেগেছে। আমার মাঝখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। স্টিল ইট ওয়াজ আ ভেরি গুড শো। আমি রিয়েলি হ্যাপি আজকে তোমাদের তিনজনকে পেয়েছি। একটা খুবই সুন্দর একটা ডিসকাশন ছিল। যারা আমাদের সাথে ছিলেন, যারা শো দেখেছেন, কমেন্ট করেছেন, আপনাদের ওপিনিয়ন দিয়েছেন, সব কমেন্ট পড়া সম্ভব হয়নি, তবে যেগুলো পড়েছি আই থিঙ্ক ইট ওয়াজ আ গুড ইন্টারেক্টিভ শো। তো নেক্সট টাইম এই তিনজনের সাথে আবার দেখা হবে, আপনাদের সবার সাথে দেখা হবে। সবাইকে গুড বাই জানাচ্ছি, অবশ্যই আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলা মাদ্রিদ। Hello. আলা মাদ্রিদ। ওকে, গুড বাই।